প্রায় 8:30 বেজে গেল, অথচ মিমি আর ওর মার এখনো পাত্তা নেই। বুঝতেই পারছেন, মেয়েরা মিলে শপিং করতে গেলে যা হয়। একটা জিনিস কেনার আগে তার 14 পুরুষের খোঁজ না নিলে ঠিক পোষায় না। মিমি বড় হওয়ার পর থেকে আমাকে আর ওদের সাথে যেতে হয় না, নইলে এই শর্মাকেও একসময় কম চাপ সামলাতে হয়নি মশাই। ওদের দাবি দেওয়ার চোটে কাস্টমার কেয়ারের লোকগুলোই খাবি খায়, আমি তো কোন ছাড়। দোকানদারগুলোকে মেডেল দেওয়া উচিত মশাই, এত ধৈর্য, এও সম্ভব? যাকগে। আমার নাম অতনু বসু, বয়স 57 ছুঁই ছুঁই। এ বাবা, আমাকে হাইফাই লোক ভেবে বসবেন না, একেবারে মধ্যবিত্ত টিপিক্যাল বাঙালি। সপ্তাহে 6 দিন কাজে যাই, কোনো প্রকার ঝুট ঝামেলা থেকে শত হস্ত দূরে থাকি, নেহাতি ছাপোষা ভালো মানুষ। সমাজ দেশ উচ্ছন্নে যাওয়া নিয়ে গলা ফাটিয়ে তর্ক করি, ওই ওই পেপার টিভি থেকে অর্জিত জ্ঞান উগড়ে দিই আর কি। কিন্তু ভেতর ভেতর আমার কোনো চাপ নেই, আমার পরিবার ঠিক আছে, এটাই যথেষ্ট। আমি কোনো মনীষী নই যে আমাকে সমাজ সংস্কার করতে হবে। ওসব ঝুট ঝামেলা আমার মতো গো বেচারা লোকের জন্য নয় মশাই। ভগবান আমাকে নিতান্তই সাধারণ করে পৃথিবীতে পাঠিয়েছেন, সাধারণ হয়ে এসেছি, সাধারণের মতোই কোনো ছাপ না রেখে চলে যাব। একজন ভালো বাবা আর দায়িত্বশীল স্বামী হিসেবে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলেই তো হলো, ব্যাস, আর কিচ্ছু চাই না। মিমি এখন মাস্টার্স কমপ্লিট করে একটা বেসরকারি স্কুলে শিক্ষকতা করছে। একেবারে ইন্ডিপেন্ডেন্ট মডার্ন গার্ল। ও একেবারে ওর মায়ের মতো, একটু জেদি ও একরোখা টাইপের। মা ও মেয়ে দুই ঝাঁসির রানীর মাঝে আমার অবস্থাটা কেমন বুঝতেই পারছেন। আমি এক প্রকার বাধ্য হয়েই অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছি মশাই। আমার কাজ শুধু মাসের শেষে গিনির হাতে মাইনেটা তুলে দেওয়া, তারপর সেটা কোনখানে কোন খাতে কিভাবে খরচ করা হবে সেটা দুই ম্যাডাম মিলেই ঠিক করবেন। প্রথম থেকে সংসারটা গিন্নি সামলেছে। মিমির পড়াশোনা থেকে শুরু করে ছোটোখাটো অভাব অভিযোগের দিকে খেয়াল রাখা, সব কিছু। আমার মাথায় নাকি বিন্দুমাত্র সাধারণ জ্ঞান বুদ্ধি নেই। আমি নাকি জানি না কী করে টাকা খরচ করতে হয়, কিভাবে সংসার চালাতে হয়। আমার মতো গবেট নাকি ভূভারতে আর দুটো নেই। বিয়ের পর থেকে আজ ইস্তক গিন্নির সাথে কোনো দিন পেরে ওঠিনি, এখন মেয়ের সাথেও পারি না। মাঝে মাঝে কোমরে হাত দিয়ে পাকা বুড়ির মতো এমন এমন কথা বলে দেয় যে আমি থ মেরে যাই। বোকার মতো একটা হাসি দিয়ে দেওয়া ছাড়া আর কিচ্ছু করার থাকে না। মিমি মাঝে মাঝেই বলে, বাবা, তোমায় কে চাকরি দিয়েছে বলো তো? আমি তোমার বস হলে এতদিনে তোমায় কম করে 10 বার বরখাস্ত করতাম। সুখের সংসার আমার, দুই পাকা গিন্নির মাঝে আমি কচি খোকা। কম করে 1 ঘন্টা পর কলিং বেলের আওয়াজ পেলাম। ওই, নিশ্চয়ই মহারানী আর রাজকুমারী ফিরেছেন। আমি দরজা খুলতেই দেখি গিন্নির বাঁ হাতে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা, আর মিমি ওর মায়ের ডান দিকটা ধরে সাপোর্ট দিয়ে রেখেছে। আর ওদের দুজনের পিছনে একটা ভালো গোছের ছেলে শপিংয়ের ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো থতমত খেয়ে কিছু জিজ্ঞেস করার আগেই গিন্নি বলল, আরে হালকা একটু চোট, চিন্তার কিচ্ছু নেই, কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। একটু খুঁড়িয়ে চলা ছাড়া গিন্নির চাল চলন মোটের ওপর স্বাভাবিক। দেখেই বোঝা যাচ্ছে চোটটা খুব একটা গুরুতর নয়। হাহ, আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। যাই হোক, সব কিছু বেশ অল্পের ওপর দিয়েই গেছে, নয়তো আরও ভয়ানক কিছু হতে পারত। আমি মনে মনে ভগবানকে স্মরণ করে ধন্যবাদ জানালাম। মিমির মুখ থেকে ঘটনাটা মোটামুটি জানতে পারা গেল। শপিং করে ফেরার সময় গিন্নি রাস্তা পার হতে গিয়ে প্রায় একটা গাড়ির সামনে এসে পড়েছিল। আর একটু হলেই গাড়িটা হয়তো ওকে পিষে দিত, কিন্তু আক্তার প্রায় নিজের প্রাণের ঝুঁকি নিয়ে গিন্নিকে ঠেলে সরিয়ে দেয়। চোটটা তখনই লেগেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, যে ছেলেটা ব্যাগগুলো বয়ে নিয়ে এসছে তার নামই আক্তার। সে যে এতক্ষণ আমাদের ঘরের ভিতরে চলে এসেছে খেয়ালই করিনি।
যাই হোক, ও না থাকলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো। ভাগ্যবশত আমার বাল্যবন্ধু সুভাষের চেম্বারটা ঠিক ওইখানেই। মিমি আর আক্তার দুজনে ধরাধরি করে গিন্নিকে সুভাষের চেম্বারে নিয়ে যায়। সুভাষই ব্যান্ডেজটা বেঁধে দিয়েছে। ছেলেটাকে আমার বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। ও শুধু প্রাণ বাঁচিয়ে ক্ষান্ত হয়নি, দায়িত্ব করে ব্যাগগুলোও বাড়ি পৌঁছে দিল। আমি বললাম, কী করে যে তোমায় ধন্যবাদ জানাবো তা বুঝতে পারছি না। তুমি না থাকলে তুমি না থাকলে কী যে হতো। আক্তার বিনয়ের সাথেই বলল, প্লিজ কাকু, এসব বলে আমাকে ছোট করবেন না। আপনাদের সাহায্য করতে পারলাম এটাই অনেক। আর মানুষ মানুষের পাশে আসবে না তো কে আসবে বলুন? এই অপরিচিত ছেলেটির জন্যেই আজকে আমার গিন্নি একেবারে বহাল তবিয়তে চলাফেরা করছে। জানি কোনো কিছু দিয়েই ওর ঋণ শোধ করা যাবে না, তবুও বললাম, বাবা, তুমি যা করেছো তার ঋণ কোনো দিন শোধ করা যাবে না জানি, অন্তত অন্তত ডিনারটা করে যাও। অনেক করে বললাম অন্তত কিছু মুখে দিয়ে তারপর না হয় বাড়ি যেও, কিন্তু কোনোভাবেই ওকে থামানো গেল না। আক্তার বলল, না না কাকু, আমার আসলে বাড়িতে একটা কাজ আছে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতেই হবে। এমনিতেই এত লেট হয়ে গেছে, আর লেট করা ঠিক হবে না। শুধু এক গ্লাস জল খেয়েই ছেলেটা চলে গেল। তবে সামনের রবিবার আমাদের বাড়িতে লাঞ্চে আসার পাকা কথা আদায় করে তবেই যেতে দিয়েছি। আসলে এখন যা সময়কাল, রাস্তায় পড়ে থাকলেও কেউ ঘুরে তাকায় না। সবাই খুব যান্ত্রিক, খেয়ে মরেছে দেখার ফুরসতটুকুও নেই কারোর কাছে। শুধু দৌড়ে দৌড়ে আগে যাওয়া চাই। গোটা দুনিয়া জাহান নামে যাক, নিজের টুকু থাকলেই হলো। কেউ না কেউ তো করবেই, এই ভেবে সকলেই মুখ ফিরিয়ে নেয়। শেষে পুরো পুকুর জলে ভর্তি হয়, দুধ কেউ ঢালে না। আমি নিজেও হয়তো মুখ ফিরিয়ে চলে যেতাম, আর সে জায়গায় আক্তার নিজের জীবনের ওপর প্রায় বাজি খেলে গিন্নির প্রাণ বাঁচিয়েছে। এরকম ছেলে এখন বিরল, তা বললেও ভুল হবে, বড় বিরলতম। এদের দেখলেই বোঝা যায় ভগবান কেন আজও বিশ্ব সংসার টিকিয়ে রেখেছেন। দেখতে দেখতে রবিবার চলে এলো। মাঝে দুদিন ওকে কলও করেছিলাম, সৌজন্য ও কৃতজ্ঞতার খাতিরে। ছেলেটা বেশ গুছিয়ে কথা বলতে পারে। আমি আর গিন্নি দুজনেই প্রায় বেশ কিছুক্ষণ ধরে কথা বলেছি। ওর বাড়ির খোঁজ খবর নিয়েছি, ওর চাকরির কথা জিজ্ঞেস করছি। ওর কথাবার্তায় একটা আন্তরিকতা লেগে থাকে। এখনকার মতো তাড়াহুড়ো করে রেখে দেওয়ার কোনো ব্যাপার নেই। আগ্রহ ভরে শোনে এবং বুঝে উত্তর দেয়। বেশ লাগে কথা বলতে, যেন আমরা ওর পর নই, আপন কেউ। ও রবিবারে দুপুর 1টার মধ্যেই চলে এসেছিল। গিন্নি আর মিমি মিলে মাছের কয়েকটা পদ, ডাল, ভাজা, একটা পাঁচমেশালি সবজি আর মুরগির মাংস রান্না করেছিল। হ্যাঁ, একেবারে জম্পেশ খাওয়া দাওয়া। গিন্নির চোখে তো ও রীতিমতো হিরো। গিন্নি এমন গাল গল্প শুরু করেছে যে কী বলবো। দেখে মনে হচ্ছে যেন বহুদিন আগে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছে। স্নেহ উতলে উতলে পড়ছে। একেবারে একেবারে আক্তারের গ্রামের গল্প থেকে শুরু করে চাকরি পাওয়া অবধি কোনো কিছুই বাদ নেই। আর তার ওপর মিমিও জুড়ে বসেছে। মিডল থেকে আমিই বা বাদ যাই কেন? চুপ থাকলে নিজেকে কেমন বোকা বোকা লাগে। যাই হোক না কেন, কোনো মতেই নিজেকে বোকা হতে দেখতে পারি না মশাই। সিনেমার গল্প থেকে শুরু করে ভারত আর বিশ্বের ইতিহাস ঘুরে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে বিস্তর মতামত দিয়ে তারপর আমরা থামলাম। সবার মতামত নিয়ে বেশ একটা প্যানেল ডিসকাশনের মতো ব্যাপার আর কি। আক্তারের সেন্স অফ হিউমারটা বেশ প্রশংসনীয়। সব কিছুতেই হালকা করে হিউমার জুড়ে দিতে পারে, আর কথাগুলো শুনতেও ভালো লাগে। হালকা হাসি পায়, আর হাসতে কার না ভালো লাগে। আমারও ছেলেটাকে বেশ ভালো লেগে গেল। এরপরে গিন্নির একরকম জোড়াজুড়িতেই আক্তারের আমাদের ফ্ল্যাটে আসা যাওয়াটা একটু বেড়ে গেল। আমার যে খারাপ লাগে এমন বলবো না, ভালোই লাগে। ছেলেটা বেশ মাতিয়ে রাখতে পারে। কিন্তু চিন্তাটা আমার অন্য জায়গায়।
মিমির এখন বিয়ের বয়স হয়েছে। ও যদি কাউকে পছন্দ করে নেয় তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু সে যেন অন্তত হিন্দু হয়। এ বাবা, আমাকে সাম্প্রদায়িক ভেবে বসবেন না যেন। এও ভাববেন না যে আমি মুসলিমদের ঘৃণা করি। আমি সবাইকেই সমান চোখে দেখি। এমনকি আমার অনেক ক্লোজ মুসলিম বন্ধুও আছেন। আমরা আমাদের বাড়ির অনুষ্ঠানে ওদের নিমন্ত্রণ করি, আর আমিও নিজে ওদের ঈদের সময় গিয়ে আচ্ছা করে সামাই বিরিয়ানি সাটিয়ে আসি। কিন্তু আমি চাই আমার মিমির বিয়ে কোনো হিন্দু পরিবারেই হোক। এই পুরনো ধারণাটা এখনো মন থেকে ঝেড়ে ফেলতে পারিনি। আমাদের পরিবারের ইতিহাসে কেউ কোনোদিন অন্য ধর্মে বিয়ে করেনি। এই ট্র্যাডিশন ভেঙে যাক আমিও চাই না। আর আমি এটাও খুব ভালোভাবেই জানি মিমি এটা বুঝবে না। ওর কাছে এটা বস্তা পড়া ধর্মীয় সেন্টিমেন্ট ছাড়া আর কিছুই নয়। আজকাল ছেলেমেয়েরা একরকমই, ধর্মকে একদমই কেয়ার করে না। আর আক্তার যেরকম, তাতে মিমির ওকে পছন্দ না করার কোনো কারণ নেই। তারপর গিন্নির জীবন বাঁচিয়ে ওরও রীতিমতো চোখে হিরো হয়ে গেছে। ভয়টা আমার ওখানেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সঙ্গে আক্তারের ঘনিষ্ঠতা আগের থেকে আরও বেড়েছে। বাড়িতে কোনো প্রোগ্রাম থাকলেই হলো, ওর আশা 100% নিশ্চিত। এমনকি আগের দিন আক্তার মিমি আর ওর মায়ের সাথে শপিংয়েও গিয়েছিল। এদিকে আমার ভয়টাও বাড়ছে, কাউকে কিছু বলতেও পারছি না। শেষমেশ ভেবে দেখলাম গিন্নিকে বলে দেখা যেতে পারে। আমার অবস্থাটা গিন্নি একটু বুঝলেও বুঝতে পারবে। রাতে ঘুমানোর আগে গিন্নিকে সব কিছু খুলে বললাম। আমার কথা শুনে গিন্নি হো হো করে হেসে উঠল। ভাবটা এমন যেন করলো আমি খুবই বোকার মতো কিছু একটা বলে ফেলেছি। হাসি থামিয়ে একটু অবজ্ঞার চোখে আমার দিকে তাকিয়ে বলল, নিজের মেয়েকেও চিনতে পারোনি বলো? মিমি আক্তারকে দাদার মতো করে সম্মান করে, আর তুমি কি সব আজে বাজে ভেবে বসে আছো? বলি, এরকম উদ্ভট আর হতচ্ছাড়া চিন্তাগুলো আসে কোথা থেকে? আর তাছাড়া আজকালকার ছেলে মেয়েরা ওরকম একটু আধটু মেলামেশা করেই থাকে। যুগের সাথে একটু বদলাতে শেখো, বুঝলে? আর তোমার যদি অতই সন্দেহ হয়, তাহলে মিমিকে বলি আসছে ভাই ফোটাতে আক্তারকে ফোঁটা দিতে, তাতে যদি তোমার শান্তি হয়। আর তাছাড়া সেরকম কিছু দেখলে আমি নিজেই মিমির সাথে কথা বলে নেব। আর তুমি অত চাপ নিও না তো। কথাটার মধ্যে একটা বেশ ভালো রকমের বিদ্রূপ লুকিয়েছিল। ব্যাপারটা ওই ইচ্ছে করে পা মারিয়ে দিয়ে তারপর মুখে ভালো মানুষের হাসি এসে জিজ্ঞাসা করা, দাদা আপনার লাগেনি তো, এই এরম একটা। আর তাছাড়া গিন্নি আর মিমি খুব ক্লোজ, বলে তো একেবারে বেস্ট ফ্রেন্ড। মিমি সমস্ত কিছুই ওর মায়ের সাথে শেয়ার করে। মিমি প্রেম করবে আর গিন্নি জানবে না, এরকম হতেই পারে না। আর সত্যি আমি নিজেকে যুগের সাথে বদলাতে পারিনি। তাছাড়া গিন্নি তো কনফার্ম করেই দিল মিমি আক্তারকে দাদার চোখে দেখে। এরপরে ভাই ফোটার মতো কোনো কাণ্ড ঘটালে আক্তারের কাছে আমরা ছোট হয়ে যাব। আমাদেরকে প্রাচীনপন্থী ভাববে, খুব বোকা বোকা আর বাজে দেখাবে। আর বোকা শাস্তে আমি নারাজ। আমি থতমত খেয়েই বললাম, আরে না না, ওসব কোনো কিছু দরকার নেই। আমি জাস্ট তোমায় জিজ্ঞাসা করলাম। তুমি যখন অভয় দিলে আর কোনো কিছুর দরকার নেই। গিন্নি জবাবে হালকা করে মুচকি হেসে বলল, সেই অত তুমি উল্টো পাল্টা ভেবো না, এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো তো দেখি। আমিও নিশ্চিত মনে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। আর কোনো চাপ নেই, সমস্ত ভয় কেটে গেছে। বেশ একটা শান্তির ঘুম হবে এবার। আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এলাম। কাজ করতে খুব একটা ইচ্ছা করছিল না, ভাবলাম বাড়ি গিয়ে একটু আরাম করি। বিকেলের দিকে সোফায় বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছিলাম। এমন সময় প্রদীপবাবু আমাদের ঘরে এলেন। পুরো নাম প্রদীপ মুখার্জি, সোসাইটির প্রেসিডেন্ট। সমাজসেবী জনদরদি হিসেবে ওনার বেশ খ্যাতি আছে।
নিজেকে সমাজের জন্য, লোকেদের জন্য একেবারে উৎসর্গ করে দিয়েছেন। সব সময় কোনো না কোনো সবার সেবামূলক কাজে লেগেই থাকেন। বয়স প্রায় 60-এর ওপরে, কিন্তু উদ্যম আর প্রাণশক্তিতে একেবারে তরুণের মতো। আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, আর আমার সাথে ওনার পরিচয়ও অনেক দিনের, বেশ দাদা ভাইয়ের মতো সম্পর্ক। চা বিস্কুট সহযোগে বর্তমান সমাজের খারাপ অবস্থা নিয়ে কথা হচ্ছিল। ক্রমশ নিম্নমুখী মূল্যবোধ আর নৈতিকতার অধঃপতন ইত্যাদি ইত্যাদি। কিছুক্ষণ এরকম কথাবার্তার পর তিনি আসল কথাটা পারলেন। আসলে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে উনি বেশ চিন্তিত। বেশি কথা না ঘুরিয়ে সোজাসুজি আমায় প্রস্তাবটা দিয়ে দিলেন। ওনার বক্তব্য হলো, আক্তার যে আপনাদের বাড়িতে অবাধ যাতায়াত করে, এটাকে একটা ভালো উদাহরণ হিসেবে আমি তুলে ধরতে চাই। বাকিরা উৎসাহিত হবে আর সম্প্রীতিও বাড়বে। উদ্দেশ্যটা খুবই সৎ, আর তাছাড়া এই ফাঁকে আমার একটু সমাজসেবাও করা হবে। আর গিন্নিও এ ব্যাপারে বেশ উৎসাহী, আমাকে একবার চোখ টিপে ইশারাও করলো রাজি হওয়ার জন্য। এবার আমি যদি না করে দিই তাহলে গিন্নিকে সামলানো মুশকিল হয়ে যাবে, আর প্রদীপবাবুও আমাকে সংকীর্ণ মনের মানুষ ভাববেন। আমতাবস্থায় না করার কোনো প্রশ্নই ওঠে না। আমি ওনার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। 2 সপ্তাহ পরে সোসাইটির অনুষ্ঠানে উনি আমাকে উদাহরণ হিসেবে পেশ করে সামাজিক সম্প্রীতি নিয়ে বেশ একটা লম্বা চওড়া ভাষণ দিলেন। আর নিশ্চিত ফলাফল হিসাবে সোসাইটিতে আমার ইজ্জত অনেক বেড়ে গেল। বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েরা দেখা হলেই মুচকি করে হেসে দেয়, আগের থেকে অনেক বেশি সম্মান করে। এই তো কয়েকদিন আগেই বাজার থেকে ফিরছিলাম, হাতে বেশ কয়েকটা ভারী ব্যাগ ছিল। গেটে ঢোকার মুখে দুজন ছেলে দেখতে পেয়ে ব্যাগ দুটো প্রায় জোর করে ছিনিয়ে নিয়ে ঘর পর্যন্ত দিয়ে গেল। ব্যাপারটা ভালোই লাগছে, বেশ উপভোগ করছি। এর মধ্যেই দেখি প্রদীপবাবু একদিন ফেসবুকে আমার একটা ছবি পোস্ট করে বেশ ফলাও করে আমার প্রশংসা করেছেন। বেশ অনেকেই কমেন্ট বক্সে শুভেচ্ছা বার্তা জানালো, কেউ কেউ তো মেসেজও করেছে। বেশ জনদশেক মতো লোক দেখলাম পোস্টটাকে শেয়ার করেছে। আর আমি রাতারাতি একটু বিখ্যাত টাইপের হয়ে গেলাম। প্রায় প্রতিদিনই 10-20 জনের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, লোকে আগ বাড়িয়ে কথা বলে। সোসাইটিতে আমার মতামত একটু গুরুত্ব পায়। আক্তারের প্রতি স্নেহ, সহানুভূতি আগের থেকে অনেকটা বেড়ে গেছে। আর বাড়বে নাই বা কেন? এই যে হঠাৎ করে আমার মান সম্মান, ইজ্জত বেশ এক লাফে কয়েক ধাপ ওপরে উঠেছে, এর প্রধান ও একমাত্র কারণ আক্তার। সবকিছু ঠিকঠাকই চলছিল মানে একেবারে দৌড়চ্ছিল। আমি আগের থেকে আরো বেশি করে সমাজ সেবামূলক কাজে যুক্ত হয়ে পড়েছি। মাঝে মাঝে সাম্প্রদায়িক ভ্রাতৃত্ববোধ বাড়ানোর জন্য সেসব অনুষ্ঠানে হয় তাতে আমন্ত্রণ পাই, বক্তৃতা দিই। একরকম ভাবেই সবকিছুই চলছিল, হয়তো চলেও যেত আরো কিছুদিন। কিন্তু মিমির বিয়ের কথা উঠতেই ব্যাপারটা একটু ঘোটালা পেকে গেল। মিমির বয়স হয়ে যাচ্ছে, সামনের মাসেই 26-এ পা দেবে। ভাবলাম এবার বিয়েটা দেওয়াই ভালো। গিন্নির কাছে প্রথম কথাটা পারলাম। ভাবছি মিমির বিয়েটা এবার দিয়েই দিই, বুঝলে? ঠিকই তো ভেবেছ, দিয়েই দাও এবার। কোন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া যায় বলো তো? বিজ্ঞাপন? কিসের? আরে পাত্র চাই বলে বিজ্ঞাপন দিতে হবে না? এবার গিন্নি একটু খেকিয়ে উঠল। আরে তুমি তো আচ্ছা অকর্মা লোক বাপু হে, একমাত্র মেয়ের বিয়ে দেবে, তাও বিজ্ঞাপন দিয়ে? কোথায় একটু নিজের হাতে দেখে শুনে দেবে, তা না বিজ্ঞাপন দেবেন উনি। কে না কে, যাদের কোনোদিন চিনি না, জানি না, দেখা নেই, সাক্ষাৎ নেই, আর তাদের হাতে মেয়ে তুলে দিতে আমি পারবো না। না মানে মানে এই যোগাযোগ করার পর একটু জানাশোনা তো হয়েই যাবে। হ্যাঁ, তুমি তো জ্যোতিষী তাই না? একবার হাত দেখেই বলে দেবে কার কেমন। মাথা মোটা কোথাকার। শুনতে খারাপ লাগলেও গিন্নি একটুকু খারাপ বলেনি। একটু ভালো করে দেখাশোনা না করে বিয়ে দেওয়া ঠিক হবে না।
আমি কথার খেই ধরে বললাম, তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বলে দেখি, ওদের কোনো জানাশোনা ভালো ছেলে থাকলে কথাবার্তা বলে দেখা যাবে। আর আমি নিজেও ঘটকের সাথে কথা বলে দেখব। গিন্নির রাগ এবার আরও বেড়ে গেল, গলা চেঁচিয়ে বলল, তুমি তো আচ্ছা বোকা মানুষ দেখছি হে, ঘাড়ে কোদাল রেখে গোটা জঙ্গল খুঁজে বেড়াচ্ছ। কথাটা আমার একেবারেই বোধগম্য হলো না। একেবারে মাথার ওপর দিয়ে বাউন্সার। ভুরু দুটো একটু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টি দিয়ে গিন্নির দিকে তাকিয়ে বললাম, মানে? মানে না ছল, এতদিন ধরে আক্তার আমাদের বাড়িতে আসা যাওয়া করছে, মেয়ের সাথে মেলামেশা করছে, তুমি কি কিছুই বোঝো না নাকি ঢং করছো? মিমি আর আক্তারকে একসাথে দেখলেই বোঝা যায় যে ওরা একে অপরকে ভালোবাসে। আর তুমি কেমন বাবা, হ্যাঁ, মেয়ের মনের কথা বুঝতে পারো না? অন্য সময় হলে মানুষ যে অন্তর্যামী নয়, কেউ যে কারোর মন পড়তে পারে না, এই নিয়ে তর্ক করাই যেত। কিন্তু আক্তার আর মিমি রিলেশনশিপে, এই কথাটা শুনেই আমার ভীষণ লাগার উপক্রম। মাথাটা হালকা ঝিমঝিম করছে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে তোতলাতে তোতলাতে বললাম, কিন্তু তুমি যে বলেছিলে ওদের ওদের মধ্যে দাদা বোনের মতো সম্পর্ক। হ্যাঁ গো, আক্তার তো আমার নিজের পেটের ছেলে, তাই না? এমন তো নয় যে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল এখন খুঁজে পেয়েছি। দাদা বলে ডাকতো, তার মানে এই না যে সত্যি সত্যি দাদা হয়ে যাচ্ছে। আর আগে দাদার চোখেই দেখতো, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের ফিলিংস বদলাতেই পারে। আর তাছাড়া ছেলেটা কত ভালো বলো তো, আজকালকার যুগে এরকম ছেলে তো পাওয়াই মুশকিল। সুযোগ হাতছাড়া করতে নেই, বুঝলে? দেখবে মিমিকেও খুব সুখে রাখবে। আরে কিন্তু আমাদের কাস্ট আলাদা। মিমিকে মিমিকে শেষ পর্যন্ত মুসলিম ঘরে পাঠাবো? গিন্নি এমনভাবে আমার দিকে তাকালো যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। চোখ দুটো দেখে বুঝতে পারছি রীতিমতো জ্বলছে। তুমি পারলে এ কথা বলতে, একবারও আটকালো না বলো, বিবেকে বাঁধলো না? তুমিই তো বিভিন্ন প্রোগ্রামে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বড় বড় লেকচার মেরে আসো, আর এত প্রচার করছো, শেষ পর্যন্ত নিজে এরকম। প্রদীপের তলাটা অন্ধকারই থাকে দেখছি। এতদিন ধরে আক্তারকে মিমির দাদা হিসেবে মেনে নিতে কোনো অসুবিধা ছিল না, যেই শুনলে ভালোবাসে অমনি তোমার কষ্ট হচ্ছে। শোনো, বিধবা বিবাহ প্রচলনের জন্য বিদ্যাসাগর নিজের ছেলের সাথে বিধবার বিয়ে দিয়েছিলেন। তুমি যদি সাম্প্রদায়িকতা কমানোর কথা বলো, তাহলে উদাহরণটা তোমার ঘরেই প্রথম হওয়া উচিত। খুবই আজব পরিস্থিতিতে ফেঁসে গেছি আমি, না এদিক না ওদিক। আগে গিন্নির কথা শুনে আশ্বস্ত হয়েছিলাম, ঘুণাক্ষরেও ভাবিনি আক্তার আর মিমি রিলেশনশিপে চলে আসবে। আর আমি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এত প্রচার করেছি, এখন আমি যদি ওদের সম্পর্কটাকে স্বীকৃতি না দিই, এটা খুবই বাজে দেখাবে। যা সম্মান অর্জন করেছিলাম সে তো যাবেই, আর উপরন্তু সবাই ঘৃণা করবে। সোসাইটি থেকে একঘরে করে দিতেও পারে। সবার চোখে ছোট হয়ে যাব। প্রদীপবাবুই বা কী ভাববেন? মিমিও আমাকে ভণ্ড ভাববে। উফ, আর ভাবতে পারছি না। মাথাটা চেপে ধরে বসে পড়লাম। একটা সিদ্ধান্ত নিতেই হবে। আর যাই হোক, মিমির চোখে কোনো ক্রমেই ছোট হতে পারবো না, কোনো দিনই না। আজ মিমি আর আক্তারের বিয়ে। সকাল থেকেই চরম ব্যস্ততা। এত লোকজন, সবার খাওয়া দাওয়া, আদর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে, সেই দিকে কঠোর নজর রাখতে হচ্ছে। দম ফেলার মতো ফুরসতটুকুও পাচ্ছি না। আমার কলিগ, আক্তার মিমির বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সবার ভিড়ে গোটা অনুষ্ঠান বাড়ি একেবারে গমগম করছে। এরই মাঝে মাঝে সবার সাথে একটু আধটু কথা বলছিলাম।
তখনই মিমির এক বান্ধবীর মুখে জানতে পারলাম যে আক্তার আর মিমি মোটামুটি 1.5 বছর থেকে রিলেশনশিপে আছে। আমার একটু খটকা লাগলো, কারণ মিমি আর আক্তারের পরিচয় মাত্র মাস 6 আগে, গিন্নির ওই অ্যাক্সিডেন্টের সময়। অন্তত আমি তো এরকম জানি। মেয়েটাকে সে কথা বলতেই বলল, কাকু, আপনি দেখছি কিছুই জানেন না। আন্টিকে জিজ্ঞেস করে দেখুন না একবার। আন্টি তো বেশ কয়েকবার ওদের সাথে ঘুরতেও গিয়েছিল। আমি আমি আর কথা বাড়াইনি। মাথাটা মাথাটা আবার ঝিমঝিম করছে। সব কিছু যেন কেমন কেমন একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। তাহলে এতদিন ধরে আমাকে মিথ্যে ঘটনা গেলানো হয়েছে। সেই দিন থেকে যা কিছু ঘটেছে বা এখনো ঘটছে, সব কিছু একটা মিথ্যের ওপর বেস করে। প্রচন্ড খটকা লাগছে, অথচ আসল ব্যাপারটা ধরতেও পারছি না। উফ, এ তো মহা ঝামেলা। আচ্ছা, আপনি যদি জানতে পারেন আপনার পরিবার দিনের পর দিন আপনাকে ঢপ মেরে গেছে, ছটকা তো লাগবেই, একেবারে মহা ঝটকা। সেদিন অ্যাক্সিডেন্টের পর ওরা ট্রিটমেন্টের জন্য সুভাষের চেম্বারে গিয়েছিল। সুভাষ হয়তো আসল ব্যাপারটা জানবে। ও তো আজ নিমন্ত্রিত। কোনো রকমে ওকে খুঁজে বের করে বিয়ে বাড়ির একপাশে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, গিন্নির অ্যাক্সিডেন্টের ব্যাপারে কি জানিস রে? ও কিছুক্ষণ হো হো করে হাসলো, তারপর হাসি চেপে বলল, তুই তাহলে এখনো উল্লু বনে আছিস? সেদিন তোর মেয়ে আর বউ এসে বলল যে ওরা তোর সাথে একটা অ্যাক্সিডেন্টের প্র্যাঙ্ক করতে চায়, আর তুই আমাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে যেন আমি সত্যিটা না বলি। আমি ভাবলাম ওরা একটু মজা করতে চাইছে, এতে ক্ষতি কি? ব্যাস, একটা ফেক ব্যান্ডেজ আর একটা জালি প্রেসক্রিপশন লিখে দিলাম। এবার মাথাটা ক্লিয়ার হলো। সব বুঝে গেছি আমি। ষড়যন্ত্র, কনস্পিরেসি, পাওয়ার প্লে, সবকিছু একেবারে জলের মতো পরিষ্কার। আক্তার আর মিমির রিলেশনশিপ কম করে বছর 1.5 পুরনো। গিন্নি প্রথম থেকেই ব্যাপারটা জানতো, কিন্তু সমস্যাটা ছিল আমাকে নিয়ে, কারণ আমি ধর্মভীরু লোক। গিন্নি ভালোভাবেই জানতো আমি আর যাই করি না কেন কোনো অন্য ধর্মের ছেলের সাথে মিমির বিয়ে কোনো মতেই দেব না। এই পুরো প্ল্যানিংটা, এই ষড়যন্ত্রটা একমাত্র আমাকে রাজি করানোর জন্য। প্রথমে একটা মিথ্যে অ্যাক্সিডেন্টের নাটক, আর আক্তার আমার কাছে রাতারাতি হিরো। ফলস্বরূপ আমাদের বাড়িতে ওর অবাধ যাতায়াত। কিন্তু আক্তারকে এত কাছ থেকে দেখার পরেও যখন আমার মন গলল না, তখন প্রদীপবাবু আসরে নামলেন। আমাকে সাম্প্রদায়িক সম্প্রীতির মুখ করে রীতিমতো বিখ্যাত করে দেওয়া হলো। পপুলারিটি আর সমাজসেবার নেশায় আমিও ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লাম। আর মিমির বিয়ের কথা উঠতে গিন্নি শেষ চালটা চাললো। একদিকে সামাজিক ঘৃণা আর অপরদিকে মিমির কাছে ছোট হয়ে যাওয়ার ভয়। এই দুই চাপে পড়ে আমাকে আক্তারকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বেশ সাজিয়ে গুজিয়ে প্রত্যেকটা মিথ্যে একের পর এক সাজানো, আর আমি কিচ্ছুটি টের পর্যন্ত পাইনি। শুধু বোকার মতো একের পর এক তো গিলে গেছি। বিয়ের আসরে ফিরে এলাম। বিয়েটা দুবার হবে, একবার হিন্দু রীতিতে আর একবার মুসলিম রীতিনীতি অনুসারে। যজ্ঞের আগুন জ্বলছে,
বরকনে সামনে উপবিষ্ট। পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন। একটু পরে সিঁদুর দান হবে। এখনো খুব একটা দেরি হয়নি, এখনো বিয়েটা ভেঙে দেওয়া যায়। মিমি একবার আমার দিকে তাকালো। কি সুন্দর মিষ্টি লাগছে আজ ওকে। আহা, দু চোখ জুড়িয়ে গেল, যেন একটা সদ্য পুষ্পচিত ফুল, একটা সুন্দর নির্মল হাসি ওর সারা মুখে ছড়িয়ে আছে। মনে সত্যি সত্যি শান্তি পেলাম। এই হাসির জন্য সব কিছু করা যায়, সমস্ত বাঁধন ছিঁড়ে ফেলা যায়, সমস্ত নিয়ম অমান্য করা যায়, জাতপাতও ছুঁড়ে ফেলা যায়। মা আমার খুশিতে থাকলেই হলো, বাকি কোনো কিছুর পরোয়া নেই। নির্বিঘ্নে বিয়েটা সম্পন্ন হলো। মিমি আর গিন্নি ঠিকই বলতো, আমি বোকা, চরম বোকা, একেবারে মাথা মোটা গবেট। এই জন্য নয় যে গিন্নির মাস্টার মাইন্ড প্ল্যানিংটা বুঝতে পারিনি, বরং এই জন্য যে আমি আমার মেয়ের খুশির চেয়েও জাতপাতকে বেশি বড় করে দেখছিলাম। মানুষের পরিচয় শুধু মানুষই, ওসব জাতপাত ভেদাভেদ উঁচু নিচু বলে কিছু হয় না। ভগবানের সৃষ্টি, সবাই সমান, আমরা পার্থক্য করার কেউ নই। এত সহজ সরল কথাটা যে বুঝতে পারে না, সেই তো আসল বোকা। জীবনে প্রথমবার বোকা বনে গিয়েও খুশি হলাম।